আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা ডুব দেব সাহিত্যের এক অসামান্য দুনিয়ায়, উইলিয়াম শেক্সপিয়ারের অত্যন্ত জনপ্রিয় এবং মুগ্ধকর প্যাস্টোরাল কমেডি অ্যাজ ইউ লাইক ইট। দেখুন, এটি কিন্তু স্রেফ একটা সাধারণ প্রেমের গল্প নয়, বরং বাস্তব জীবনে আমরা প্রতিনিয়ত যেই সব ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে চলি, তার এক অদ্ভুত, সুন্দর আর গভীর অনুসন্ধান লুকিয়ে আছে এই নাটকে। চলুন এই আকর্ষণীয় বিষয়গুলো আজ ধাপে ধাপে উন্মোচন করি। ঠিক আছে, চলুন দেখে নেই আজকের আলোচনার মূল রূপরেখাটা কেমন হচ্ছে। অনেকটা থিয়েটারের প্লেবিলের মতোই সাজানো আমাদের আজকের এই পর্ব। কোর্ট এবং ফরেস্টের দ্বৈত রূপ থেকে শুরু করে আমরা একে একে প্যাস্টোরাল রোম্যান্সের প্যারোডি, জেন্ডার আর আইডেন্টিটি, জীবনের 7টি পর্যায় এবং সবশেষে এই নাটকের চিরস্থায়ী প্রভাব নিয়ে কথা বলবো। আমাদের প্রথম পর্ব দ্য কোর্ট অ্যান্ড দ্য ফরেস্ট, অর্থাৎ রাজদরবার এবং বনভূমি। নাটকে আমরা মূলত দুটি সম্পূর্ণ ভিন্ন জগতের পরিষ্কার একটা তুলনা দেখতে পাই। ভাবুন তো, একদিকে রয়েছে ডিউক ফ্রেডরিকের রাজদরবার, একেবারে দমবন্ধ করা একটা পরিবেশ, শুধুই বিপদ, ক্ষমতা দখলের নোংরা লড়াই, বিশ্বাসঘাতকতা আর কঠোর সব সামাজিক নিয়মকানুন। ঠিক এর বিপরীতেই আছে ফরেস্ট অফ আর্ডেন, যেন মুক্তির এক খোলা আকাশ। সেখানে আছে শান্তি, সম্প্রীতি আর সমাজের অন্যায় অবিচার থেকে সম্পূর্ণ স্বাধীনতা। রাজদরবারের কঠোরতা থেকে বাঁচতে এটি যেন এক পরম আশ্রয়স্থল। মজার ব্যাপার কি জানেন? এই আর্ডেনের বনভূমি কিন্তু শুধু মানচিত্রের কোনো সাধারণ জায়গা নয়, এটি ভৌগোলিক সীমানার বাইরের একটি রূপক স্থান। মূলত ফরাসি আর্ডেন্স অঞ্চল এবং ইংরেজ আর্ডেন বনভূমির এক চমৎকার মিশ্রণ এটি। আর হ্যাঁ, এই ইংরেজ আর্ডেনটা ছিল স্বয়ং শেক্সপিয়ারের মা মেরি আর্ডেনের পৈতৃক ভিটেমাটি। বাস্তবের সাথে কল্পনার কি দারুণ এক যোগসূত্র, তাই না? এই বনভূমি মূলত এমন একটা কল্পনার মঞ্চ, যেখানে সমাজের চাপিয়ে দেওয়া রীতিনীতি থেকে পালিয়ে চরিত্রগুলো এক মুক্ত জীবনের স্বাদ উপভোগ করতে পারে। দ্বিতীয় পর্ব, প্যারোডিং দ্য প্যাস্টোরাল রোম্যান্স। শেক্সপিয়ারের মুন্সিয়ানাটা আসলে ঠিক এইখানে। তিনি থমাস লজের লেখা রোজালিন্ড নামক উৎস থেকে মূল প্রেমিক প্রেমিকাদের গল্পটা নিলেন ঠিকই, কিন্তু সেখানে জেক, টাচস্টোন আর অড্রের মতো সম্পূর্ণ নতুন বাস্তববাদী আর দারুণ কিছু হাস্যরসাত্মক চরিত্র ঢুকিয়ে দিলেন। এই চরিত্রগুলো যুক্ত করেই তিনি প্রচলিত প্যাস্টোরাল ধারার দুর্বলতাগুলোকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, জন্ম দিলেন দারুণ এক সমালোচনার। শুধু গল্প তো নয়, আধুনিক গবেষকরাও এই বনভূমিকে নানা দৃষ্টিকোণ থেকে বিচার করেছেন। উদাহরণ হিসাবে দ্য ক্রাইটেরিয়ান জার্নালের কথা বলা যায়। তারা বলছে এই বনভূমি স্রেফ সুন্দর একটা ব্যাকড্রপ নয়, বরং এটা একটা আদর্শিক যুদ্ধক্ষেত্র। এখানে প্যাস্টোরাল আদর্শের সীমা এবং প্রকৃতিকে দেখার ইকো-ক্রিটিক্যাল দিকগুলোকে গভীরভাবে তুলে ধরা হয়েছে। এবার চলুন যাই তৃতীয় অংশে, জেন্ডার, ডিসগাইজ অ্যান্ড আইডেন্টিটি। নাটকের প্রধান চরিত্র রোজালিন যখন গ্যানিমিদ নামক এক যুবকের ছদ্মবেশ নেয়, তখন পুরো সমাজের নিয়মকানুন আর প্রত্যাশা যেন উল্টে যায়। এই ছদ্মবেশেই সে বাকি চরিত্রদের ভাগ্য নিয়ে রীতিমতো খেলা করে। একটু চিন্তা করে দেখুন তো, শেক্সপিয়ারের যুগে একজন ছেলেই রোজালিন্ডের চরিত্রে অভিনয় করত, যে কিনা আবার নাটকের ভেতর একজন ছেলেরই ছদ্মবেশ নিচ্ছে। আক্ষরিক অর্থেই একটা অদ্ভুত আর মজার ব্যাপার। নারীদের উপর সমাজের যে সীমাবদ্ধতা ছিল, পুরুষ ছদ্মবেশী রোজালিন্ডকে সেই শিকল থেকে মুক্তি দিয়েছিল। এখানে রোজালিন্ডেরই উক্তিটা একেবারে গেঁথে রাখার মতো, দ্য ওয়াইজার দ্য ওয়েওয়ার্ডার, অর্থাৎ যে যত জ্ঞানী সে তত বেশি স্বকীয় বা একগুঁয়ে। রোজালিন্ড প্রচলিত নিষ্ক্রিয় নারীত্বের ধারণাকে একেবারেই পাত্তা দেয়নি। সে বুঝিয়ে দেয় যে সমাজের এই নারী পুরুষের আলাদা লিঙ্গভিত্তিক প্রত্যাশাগুলো আসলে এক একটা কস্টিউম বা পোশাকের মতো, মানুষ চাইলেই তা যে কোনো সময় বদলে ফেলতে পারে। চতুর্থ পর্ব, দ্য 7 এজেস অব ম্যান, অর্থাৎ মানুষের জীবনের 7টি পর্যায়। সমগ্র পৃথিবীটাই একটি মঞ্চ, আর সব নারী পুরুষ কেবলই এর অভিনয় শিল্পী। এই লাইনটা আমরা সবাই কম বেশি শুনেছি। জঙ্কের বলা এই আইকনিক আর কিছুটা বিষণ্ণ সংলাপটি মানুষের সমগ্র জীবনকে বিশাল একটা থিয়েট্রিক্যাল পারফরমেন্স বানিয়ে দেয়। এই ধারণাটি পুরো গল্পের কনসেপচুয়াল ভিত্তি হিসেবে কাজ করে। আর এই পারফরমেন্সের ধাপগুলো কি কি?
এই টাইমলাইনটা চমৎকারভাবে সেটা বুঝিয়ে দেয়। একেবারে অসহায় কাঁদুনে শিশু থেকে শুরু করে স্কুল পালানো বালক, দীর্ঘশ্বাস ফেলা প্রেমিক, রাগী সৈনিক, রাশভারী বিচারক, চশমা পরা বৃদ্ধ এবং সবশেষে সেই চূড়ান্ত বিস্মৃতি বা অবলিভিয়ন, যেখানে মানুষের আর কিছুই অবশিষ্ট থাকে না। অসাধারণ জীবনদর্শন, তাই না? আমাদের পঞ্চম এবং একেবারে শেষ পর্ব, অ্যান এন্ডিউরিং থিয়েট্রিক্যাল লেগেসি। 400 বছর পেরিয়ে গেলেও এই নাটকের আবেদন যে একটু কমেনি, এই অ্যাডাপ্টেশনগুলোই তার প্রমাণ। ভাবা যায় 1950 সালে ব্রডওয়েতে ক্যাথরিন হেপবার্নের সেই বিখ্যাত অভিনয় থেকে শুরু করে 2005 সালে স্ট্র্যাটফোর্ড ফেস্টিভ্যালে বেয়ার নেকেড লেডিজের গান দিয়ে সাজানো মিউজিক্যাল থিয়েটার, কিংবা 2006 সালে কেনেথ ব্রানাঘের পরিচালিত দারুণ সেই সিনেমা, মঞ্চ, পর্দা বা সঙ্গীত সব মাধ্যমেই বারবার নতুন রূপে ফিরে এসেছে শেক্সপিয়ারের এই মাস্টারপিস। আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসে একটা দারুণ চিন্তার খোরাক দিয়ে শেষ করতে চাই। শেক্সপিয়ারের সেই উক্তির সূত্র ধরে যদি ভাবি, দুনিয়াটা যদি সত্যিই একটা মঞ্চ হয়, তবে আমরা প্রত্যেকে এখন আমাদের জীবনের মঞ্চে ঠিক কোন চরিত্রটি প্লে করছি? আমরা কি সমাজের দেওয়া নির্দিষ্ট স্ক্রিপ্টেই আটকে আছি, নাকি রোজালিন্ডের মতো নিজেদের নতুন পরিচয় তৈরি করার ক্ষমতা আমাদেরও আছে? ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না? এই চিন্তার সূত্র ধরেই আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।